ভাবুন এমন একটি সীমান্ত যেখানে প্রতিদিন যুদ্ধের আশঙ্কা, যেখানে একটি দেশ আর একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী মুখোমুখি দাঁড়িয়ে, আর মাঝখানে আটকে আছে একটি দুর্বল দেশ। আজ আমরা জানব মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল সংঘাত, লেবানন ও ইসরায়েলের মধ্যে সমস্যা, হিজবুল্লাহর ভূমিকা এবং এই পুরো পরিস্থিতির ভেতরের বাস্তবতা। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এখানে বর্তমানে ইসরায়েলকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো গাজা। এখানে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে দেখতে পাচ্ছেন, আর এর মাঝেই রয়েছে জেরুজালেম, যেখানে 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তর দিকে রয়েছে লেবানন এবং সিরিয়া, পূর্ব দিকে রয়েছে জর্ডান, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, সিরিয়ার পূর্ব দিকে রয়েছে ইরাক, ইরাকের পূর্ব দিকে রয়েছে ইরান, আর জর্ডানের দক্ষিণে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের দক্ষিণে রয়েছে ইয়েমেন। ইয়েমেনে বর্তমানে হুতি বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। মূল টপিকে যাওয়ার আগে আমাদের লেবাননের রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। লেবাননের রাজনৈতিক ব্যবস্থা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে এটি অত্যন্ত জটিল এবং ভারসাম্য নির্ভর। লেবাননের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্ষমতা ধর্ম অনুযায়ী ভাগ করা। তাদের সংবিধানে নির্ধারণ করে দেওয়া আছে যে প্রেসিডেন্ট হবেন খ্রিস্টান মারোনাইট জনগোষ্ঠী থেকে, প্রধানমন্ত্রী হবেন সুন্নি মুসলিম জনগোষ্ঠী থেকে এবং পার্লামেন্টের স্পিকার হবেন শিয়া মুসলিম জনগোষ্ঠী থেকে। ফলে 3টি ভিন্ন ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ আলাদা এবং জাতীয় সিদ্ধান্তে একমত হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। লেবাননে একক শক্তিশালী দল নেই, বরং অনেক জোট রয়েছে। কিছু দল পশ্চিমা সমর্থক, কিছু দল ইরানপন্থী, যেমন হিজবুল্লাহ ঘনিষ্ঠ দলগুলো। ফলে প্রেসিডেন্টের একজোট, প্রধানমন্ত্রীর অন্য জোট বা পার্লামেন্টে আবার ভিন্ন ভারসাম্য। এতে সিদ্ধান্ত নেওয়ার সময় সংঘাত তৈরি হয়। এছাড়াও লেবাননের রাজনীতিতে বাইরের শক্তির প্রভাব রয়েছে। ইরান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সবাই কোনো না কোনো পক্ষকে সমর্থন করে। বিভিন্ন নেতা বিভিন্ন দেশের প্রভাবের অধীনে থাকে। ফলে অভ্যন্তরীণ সিদ্ধান্তেও আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে, মতবিরোধ আরও বাড়ে। এছাড়াও সরকারি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক এলিটদের ওপর জনগণের আস্থা কমে গেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে অকার্যকর। এছাড়াও রয়েছে শরণার্থী সংকট। লেবানন বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী অনুপাতের একটি দেশ। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে বিপুল শরণার্থী লেবাননে গিয়ে আশ্রয় নিয়েছে। জনসংখ্যার তুলনায় এই সংখ্যা অত্যন্ত বেশি। প্রায় প্রতি 4 জন জনসংখ্যার মধ্যে একজন রিফিউজি বা শরণার্থী। ফলে কর্মসংস্থান ও অর্থনীতির উপর চাপ মারাত্মক রকম বেড়েছে। সামাজিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে লেবাননের অর্থনীতি গত কয়েক বছরে প্রায় ধসে পড়েছে। ব্যাংকিং ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে। দেশের মুদ্রা ব্যাপকভাবে মূল্য হারিয়েছে। সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলতে পারেনি। ফলে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। খাদ্য এবং জ্বালানির দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত শ্রেণী প্রায় ভেঙে পড়েছে। এতক্ষণে আমরা লেবাননের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছি। এবারে আলোচনা করা যাক লেবানন এবং ইসরায়েলের সমস্যার মূলে কি রয়েছে সেটি নিয়ে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আরব দেশগুলো, বিশেষ করে লেবানন সহ অন্যান্য দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এর ফলে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়। লেবাননেও বিপুল সংখ্যক ফিলিস্তিনি এসে বসবাস শুরু করে। এই শরণার্থী ইস্যুই পরবর্তীতে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে এবং ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতের পথ তৈরি হয়। 1960 থেকে 70-এর দশকে ফিলিস্তিনি সংগঠন, বিশেষ করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO, লেবাননের দক্ষিণাঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে। তারা এখান থেকে ইসরায়েলের উপর হামলা চালাতো। এর জবাবে ইসরায়েলও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালায়। ফলে লেবানন পরিণত হয় একটি প্রক্সি ব্যাটেলফিল্ড বা পরোক্ষ যুদ্ধক্ষেত্রে, যেখানে সরাসরি লেবানন বনাম ইসরায়েল নয়, বরং বিভিন্ন গোষ্ঠী জড়িয়ে পড়ে। 1982 সালে ইসরায়েল বড় আকারে লেবাননে আক্রমণ চালায়, যার উদ্দেশ্য ছিল PLO-কে লেবানন থেকে সরিয়ে দেওয়া। এই অভিযানের ফলে ইসরায়েল দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থান করে। হাজার হাজার মানুষের মৃত্যু এবং বাস্তুচ্যুতি ঘটে। লেবাননের সার্বভৌমত্ব বড় রকমের ধাক্কা খায়। এই দখলদারিত্বই পরবর্তীতে নতুন প্রতিরোধ গোষ্ঠীর জন্ম দেয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল হিজবুল্লাহ। লেবানন এবং ইসরায়েলের মধ্যে সবচেয়ে বিতর্কিত সীমান্ত এলাকা হল শেবা ফার্মস। ইসরায়েল এটিকে নিজেদের দখলে রাখা বৈধ মনে করে। লেবানন দাবি করে এটি তাদের ভূখণ্ড। আন্তর্জাতিকভাবে বিষয়টি জটিল। কেউ একে সিরিয়ার অংশ বলেও মনে করে। কিন্তু বাস্তবতা হলো এই ছোট অঞ্চলটি এখনও সংঘাতের একটি বড় প্রতীক। হিজবুল্লাহ এটিকে দখলকৃত ভূমি হিসেবে দেখিয়ে ইসরায়েলের উপর তাদের হামলার যৌক্তিকতা তুলে ধরে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন হিজবুল্লাহর উপর হামলা করে?
ইসরায়েল হিজবুল্লাহকে একটি বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং অনেক পশ্চিমা দেশও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তাই ইসরায়েলের সামরিক পদক্ষেপগুলো তাদের দৃষ্টিতে প্রতিরক্ষামূলক। ইসরায়েলের উত্তরের সীমান্তে অর্থাৎ লেবানন সীমান্তে হিজবুল্লাহ সক্রিয়। তারা নিয়মিত রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ বা হামলার আশঙ্কা থাকে। ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর এবং নাগরিকেরা সরাসরি ঝুঁকির মধ্যে থাকে। এই কারণে ইসরায়েল মনে করে আগে থেকেই হিজবুল্লাহকে দুর্বল করা প্রয়োজন। হিজবুল্লাহর কাছে হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এগুলোর কিছু দূরপাল্লার, যা ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। অনেক রকেট মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয়, যা শনাক্ত করা কঠিন। তাই ইসরায়েল আগাম হামলার মাধ্যমে এই অস্ত্র ভান্ডার ধ্বংস করতে চায়। অন্যদিকে হিজবুল্লাহ সরাসরি ইরানের সমর্থন পায় এবং ইরান ইসরায়েলের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। ইরান অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দেয়। লেবাননের ভেতরে একটি শক্তিশালী প্রক্সি ফোর্স হিসেবে হিজবুল্লাহ কাজ করে। ইসরায়েলের দৃষ্টিতে হিজবুল্লাহ শুধু একটি স্থানীয় গোষ্ঠী নয়, বরং ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার। অন্যদিকে হিজবুল্লাহ নিজেদেরকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে তুলে ধরে। তাদের প্রধান লক্ষ্য হল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তারা মনে করে ইসরায়েল একটি দখলদার শক্তি, তাই এর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালানো বৈধ। এছাড়াও হিজবুল্লাহ চায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের প্রভাব দূর করতে। অন্যদিকে হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের সমর্থক এবং ইসরায়েল বিরোধী বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে নিজেকে দেখে। ফলে এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করেছে। এই সংঘাত শুধু লেবানন এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে বড় শক্তিগুলোরও ভূমিকা রয়েছে। ইরান হিজবুল্লাহকে সমর্থন করে, যা আমরা আগেই দেখেছি। ইরান হিজবুল্লাহকে অস্ত্র এবং অর্থ দিয়ে থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে। ফলে এটি দাঁড়িয়েছে একটি প্রক্সি ওয়ার, যেখানে বড় শক্তিগুলো পরোক্ষভাবে জড়িত। এখন প্রশ্ন হলো, লেবাননের ভেতরে হিজবুল্লাহ কতটুকু শক্তিশালী? হিজবুল্লাহকে শুধু একটি মিলিশিয়া গোষ্ঠী হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। হিজবুল্লাহ লেবাননের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে। সরকারে তাদের মিত্র রাজনৈতিক দল রয়েছে। দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে তাদের ব্যাপক সমর্থন রয়েছে। ফলে তারা একদিকে যেমন সশস্ত্র গোষ্ঠী, অন্যদিকে একটি প্রভাবশালী রাজনৈতিক সংগঠন। হিজবুল্লাহর জনপ্রিয়তার বড় কারণ তাদের সামাজিক কার্যক্রম। হাসপাতাল, ক্লিনিক স্থাপন এবং স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে তারা। স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে তারা। দরিদ্র মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করে তারা। অনেক এলাকায় যেখানে সরকার সেবা দিতে ব্যর্থ, সেখানে হিজবুল্লাহ সেই শূন্যতা পূরণ করে। লেবাননে হিজবুল্লাহ একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যার নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে। তারা অনেক সময় সরকারের বাহিরে থেকে সিদ্ধান্ত নেয়, সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে, কিন্তু সরকার সরাসরি তা নিয়ন্ত্রণ করতে পারে না। এর ফলে সরকার নিজে যুদ্ধ না করলেও দেশ সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েলের সাথে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো লেবানন সরকার কেন সরাসরি ইসরায়েলকে আক্রমণ করে না? লেবানন সরকার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না। এর পেছনে কয়েকটি গভীর সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা রয়েছে। লেবাননের সেনাবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং সীমিত সম্পদ সম্পন্ন। আধুনিক যুদ্ধবিমান, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিতে ইসরায়েল অনেক এগিয়ে। ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক গোয়েন্দা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। লেবাননের সামরিক বাহিনীর বাজেট এবং সরঞ্জাম অনেক সীমিত। ফলে সরাসরি যুদ্ধ মানেই হবে অসম লড়াই, যেখানে লেবাননের বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে। আমরা ভিডিওর শুরুতেই দেখেছি যে লেবাননের রাজনীতি অত্যন্ত জটিল এবং বিভক্ত। দেশটি শিয়া, সুন্নি এবং খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত। রাজনৈতিক দলগুলোও এই ধর্মীয় বিভক্তির ভিত্তিতেই গড়ে উঠেছে। সব দল ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের পক্ষে নয়। ফলে একটি ঐক্যবদ্ধ জাতীয় সিদ্ধান্ত নেওয়া কঠিন। এখন প্রশ্ন হলো, লেবানন সরকার কি হিজবুল্লাহকে সমর্থন করে? এই প্রশ্নের উত্তর সরল হ্যাঁ বা না নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল রাজনৈতিক বাস্তবতাগুলোর একটি। লেবানন সরকার সরাসরি হিজবুল্লাহকে সমর্থন করে না, আবার পুরোপুরি বিরোধিতাও করে না। এটি একটি ব্যালেন্স অফ সার্ভাইভাল বা টিকে থাকার কৌশল। কারণ হিজবুল্লাহ লেবাননের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল। আমরা আগেই দেখেছি যে পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব রয়েছে। সরকার গঠনেও তাদের মিত্র দলগুলো বড় ভূমিকা পালন করে থাকে। তাই সরকার চাইলেই এই হিজবুল্লাহকে উপেক্ষা করতে পারে না। লেবাননের সরকার আনুষ্ঠানিকভাবে বলে দেশের একমাত্র বৈধ সামরিক বাহিনী হওয়া উচিত রাষ্ট্রীয় সেনাবাহিনী, কিন্তু বাস্তবে হিজবুল্লাহ তাদের নিজস্ব অস্ত্র রাখে, অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে সামরিক সিদ্ধান্ত নেয়। সরকার এটিকে সরাসরি সমর্থন না করলেও সহ্য করে, কারণ লেবাননের ইতিহাসে 1975 থেকে 1990 সাল পর্যন্ত ভয়াবহ গৃহযুদ্ধ হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলে আবারও অভ্যন্তরীণ সংঘাত শুরু হতে পারে, দেশ আবার অস্থিতিশীল হয়ে পড়তে পারে। আর তাই সরকার ঝুঁকি নিতে চায় না।
এখন প্রশ্ন হলো, ইসরায়েলের ব্যাপারে লেবানন সরকারের অবস্থান কি? ইসরায়েলের ব্যাপারে লেবাননের অবস্থান স্পষ্ট। সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সমর্থন করে না। এখনও দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক নেই। বর্তমানে দুটি দেশের সম্পর্ক কিরকম? ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপর হামলা করার পর থেকে লেবাননের হিজবুল্লাহর সাথেও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল লেবাননের দক্ষিণ অংশে ঢুকে সেখানে হিজবুল্লাহকে দমন করার চেষ্টা করছে, পাল্টা আঘাত করার চেষ্টা করছে হিজবুল্লাহ। তবে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইসরায়েলের সাথে হিজবুল্লাহ এবং লেবাননের কি সমস্যা রয়েছে। মধ্যপ্রাচ্য সমস্যা অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিন সমস্যা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখে নিন।